সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বীর শ্রেষ্ঠদের বীরগাথা। পৃষ্ঠা হচ্ছে 26 পৃষ্ঠা। দেখো, প্রথমে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে যে বীর শ্রেষ্ঠদের বীরগাথা, এটার মিনিংটা কি, মানে এটা কাদের কিনে আলোচনা হয়েছে। বীর শ্রেষ্ঠ যারা যুদ্ধ করে 9 মাস যুদ্ধ করে যারা শহীদ হয়েছে 7 জন, ওনাদেরকে নিয়ে মূলত আলোচনা। যে প্রথম প্রশ্নটা হচ্ছে যে স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। আর জাতির পিতা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এখানে বীর শ্রেষ্ঠ হবে 7 জন। তা আমরা আপাতত 3 জনের কথাই জানবো। দেখো, 1971 সালের 26শে মার্চ অবিস্মরণীয় সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে শুরু হয়ে গেছে মুক্তিযুদ্ধ। কার আহ্বানে শুরু করেছি আমরা যুদ্ধটা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছেন স্বাধীনতার মরণপণ যুদ্ধে। কারা ঝাঁপিয়ে পড়েছেন? বাঙালি। এটা কিন্তু একটা কোয়েশ্চেন পড়ে যে কারা ঝাঁপিয়ে পড়েছেন? বাঙালিরা। আচ্ছা দেখো, সারা বাংলাদেশ তখন কি রণক্ষেত্র। রণক্ষেত্র বলতে কি বোঝায়? একটা মাঠ, যুদ্ধের বলতে একটা মাঠ, মানে প্রতিটা জায়গায় হবে কি তখন একটা মাঠ। আচ্ছা, তারপরে হানাদার পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবেই হোক পরাজিত করতে হবে। তাদের একটাই লক্ষ্য ছিল কি, যে পাকিস্তানি সেনাবাহিনীদেরকে আমরা পরাজিত করব যেভাবেই হোক, রক্তের বিনিময়ে হোক। আচ্ছা, তারপর শত্রুমুক্ত করতে হবে প্রিয় বাংলাদেশকে। বাংলাদেশ অর্জন করবে স্বাধীনতা। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব পেশার মানুষ যোগ দিচ্ছেন মুক্তিযুদ্ধে। জাতি ধর্ম বর্ণ বলতে কি, ধরো পুলিশ শিক্ষক যা আছে, যে যে পেশায় নিযুক্ত তাদেরকে নিয়ে মূলত যুদ্ধটা হয়েছে। এরা সবাই কি মুক্তিযোদ্ধা, গঠিত হয়েছে মুক্তিবাহিনী। এদের সবাই জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন। এখানে একটা সাধারণ একটা প্রশ্ন আসতে পারে যে সম্মানীয় ব্যক্তি যদি বুঝায় তো তা এদের বা দাঁড়াবেন বা তাদের, ওগুলোর উপরে কি চন্দ্রবিন্দু ব্যবহার করা হয় কেন? যদি সম্মানীয় ব্যক্তি বুঝায়, ধরো 7 জন বিশিষ্ট আছে, তারপর ধরো আমাদের জাতির পিতা আরো যারা আছে মাননীয় ব্যক্তিমন্ত্রী, তাদের ওনাদের জন্য কি ব্যবহার করব? তিনি, তাদের, এগুলোর উপর চন্দ্রবিন্দু অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। এটা কিন্তু একটা বেসিক নলেজ। আচ্ছা, তারপরে এদের সবাই জীবন বাজি রেখে কে যুদ্ধ করেছেন। তাদের অনেকে শহীদ হয়েছে। এদের মধ্যে 7 জনকে অসীম সাহসিকতার জন্য রাষ্ট্র কি করেছে? বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। এই বীরশ্রেষ্ঠরা হলেন কারা? মহিউদ্দিন জাহাঙ্গীর। এই বীরশ্রেষ্ঠ 7 জনের নাম অবশ্যই কিন্তু তোমরা শিখবে। অবশ্যই দেখো, বই কিন্তু দেওয়া আছে। দেখো, মহিউদ্দিন জাহাঙ্গীর, মুস্তফা কামাল, হামিদুর রহমান, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রব এবং নূর মোহাম্মদ শেখ। এটি কিন্তু একটা সাধারণ একটা প্রশ্ন বলতে গেলে। এখানে আমরা 3 জন বীরশ্রেষ্ঠদের কথা জানবো। সবারকে নিয়ে আলোচনা করা নেই, মূলত 3 জনকে নিয়ে আলোচনা করা আছে। আচ্ছা দেখো, নেক্সট পেজে যাই। 27 পৃষ্ঠা। ডিসেম্বরের 14 তারিখ একজন মুক্তিযোদ্ধা চাঁপাইনবাবগঞ্জের বারঘড়িয়ার মুক্তিবাহিনীর ক্যাম্প থেকে বের হয়ে রেহাইচরের কাছ দিয়ে নৌকায় করে মহানন্দা নদী পার হন। তারপর অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে পাকিস্তানি সেনাদের বাংকারে আক্রমণ চালান। তাদের একটাই লক্ষ্য ছিল কি, পাকিস্তানিদের পরাজিত করব এবং আমাদের প্রিয় বাংলাদেশকে বাঁচাবো। ধ্বংস করেন তাদের সুরক্ষিত বাংকার। পাকিস্তানি সেনাদের ঘাঁটিতে খবর পৌঁছালে তারা অধিক সংখ্যক সৈন্য এনে পাল্টা আক্রমণ চালায়। সাহসী যোদ্ধা আরো দুঃসাহসী হয়ে ওঠেন। পিছিয়ে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। আকস্মিকভাবে পাকিস্তানি সেনাদের গুলি এসে তার কপালে লাগে, তিনি মাটিতে পড়ে যান। এই খবর বারঘড়িয়া মুক্তিবাহিনীর ক্যাম্পে পৌঁছালে অন্যান্য মুক্তিযোদ্ধাগণ পাকিস্তানি সেনাদের উপর মরণপণ আক্রমণ চালান। ওই দিনে কি চাঁপাইনবাবগঞ্জের শহর হানাদার মুক্ত করেন। শহীদ হলেন কি বীর মুক্তিযোদ্ধা। যুদ্ধ করে যে মারা গিয়েছে তাদেরকে আমরা কি বলে? শহীদ বলি। আর যুদ্ধ করে যারা বেঁচে গিয়েছে তাদেরকে বলি গাজী। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। বীরের মধ্যে রঞ্জিত হলো বাংলার মাটি। স্বাধীনতার জন্য লড়াই করা অসীম সাহসী বীরের নাম ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর, ওনাকে নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। তো নেক্সট
মহিউদ্দিন জাহাঙ্গীরের জন্ম 1949 সালের 7ই মার্চ। এটা কিন্তু একটা কোয়েশ্চেন, সাধারণ কোয়েশ্চেন, এটা কিন্তু তোমরা অবশ্যই শিখবে যে মহিউদ্দিন জাহাঙ্গীর জন্ম কত সালে। 1949 সালের 7ই মার্চ। কোন জেলায়? বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহিমগঞ্জ গ্রামে। কোন গ্রামে, কোন উপজেলায়, কোন জেলায়, ডিটেল কিন্তু তোমাদের লিখতে হবে খাতায়। মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তিনি কি পশ্চিম পাকিস্তানে ছিলেন। সিদ্ধান্ত নিলেন তিনি পাকিস্তান সামরিক বাহিনী ত্যাগ করে মুক্তিবাহিনীতে যোগ দেবেন। পরিকল্পনা অনুযায়ী তারা 4 জন 3রা জুলাই তারিখে রাতের অন্ধকারে পাকিস্তানের শিয়ালকোট হয়ে ভারতে কি প্রবেশ করেন। সেখান থেকে দিল্লি হয়ে কলকাতায় পৌঁছেন। ওনার যে লক্ষ্যগুলো ছিল, উনি কিভাবে এটাকে পেরোতে পারবেন। 4 জন বীর সেনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল গনি উসমানী। ক্যাপ্টেন জাহাঙ্গীরকে পাঠানো হয় 7 নম্বর সেক্টরে। সেক্টর কয়টা বলতে গেলে 11টি, তার মধ্যে 7 নম্বর সেক্টর ওনাকে পাঠানো হয়। সেখান থেকে তিনি মালদহ জেলার মেহেদিপুর মুক্তি বাহিনী ক্যাম্পে যোগ দেন। তিনি এই সাব সেক্টরে কমান্ডার ছিলেন। তিনি কি ছিলেন? এখানে কিন্তু একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে তিনি কি ছিলেন? তিনি ছিলেন সাব সেক্টরের কমান্ডার। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, তার সাহস ও ক্ষিপ্রতার কারণে আক্রমণের ধারা ছিল ভিন্ন। অনেকগুলো অপারেশনের নেতৃত্ব দিয়ে শত্রু সেনাদের খতম করেছেন তিনি। খতম মানে কি? এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে না যে খতম, এটা মিনিংটা কি, অর্থ কি? সেটা হচ্ছে শেষ করা। সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামান তার বইয়ে লিখেছেন। দেখো এখানে যে অনেকগুলো যে শব্দগুলো আছে, যে তার, তাদের, এগুলো কিন্তু তোমাদের লক্ষ্য রাখতে হবে যে চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়েছে কেন। যেহেতু উনি যেহেতু সম্মানীয় ব্যক্তি বীরশ্রেষ্ঠদের মধ্যে, তাই উনার ক্ষেত্রে আমরা তার, তাদের, তিনি, এগুলোর উপর আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছি। আচ্ছা তারপরে মহিউদ্দিন ছিলেন একজন অনন্য সাধারণ দেশপ্রেমিক। মহিউদ্দিন কেমন মানুষ ছিলেন? তোমরা লিখবে যে অনন্য সাধারণ দেশপ্রেমিক এবং যোগ্য সেনা নায়ক। কয়েক সপ্তাহের মধ্যে মেহেদিপুর সাবসেক্টরের চেহারা পাল্টে গেল। বিজয় দিবসের 2 দিন আগে এই অসীম সাহসী মুক্তিযোদ্ধা শহীদ হয়। শহীদ মানে কি? তিনি কি মারা গিয়েছেন যুদ্ধ করে। কিসের জন্য? ভাষার জন্য। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। এতক্ষণ যা আলোচনা করলাম, ওনাকে নিয়ে আলোচনা করা হয়েছে, যে দেখো চিত্রটা দেখতে পেয়েছো। জাহাঙ্গীরের মতোই ভাবনা ছিল বৈমানিক মতিউর রহমানের। তিনিও চেয়েছিলেন পাকিস্তানি থেকে যুদ্ধ বিমান নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে। পাকিস্তানি বিমান বাহিনীতে মতিউর ছাত্রদের বিমান প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন। তার একজন ছাত্রের নাম ছিল কি? রশিদ মিনহাজ। এইটা কিন্তু একটা কোয়েশ্চেন, অবশ্যই মুখস্থ করবে। রিডিংটা আমরা কেন পড়ি? মূলত আমরা যেন অনুশীলনীমূলক যে প্রশ্নগুলো আছে এগুলো যেন আমরা ফিল আপ করতে পারি, আনসার দিতে পারি। সো প্রথমে আমাদের রিডিংটা কিন্তু জানতেই হবে। আচ্ছা, তিনি পরিকল্পনা করলেন যে মিনহাজ যেদিন বিমান নিয়ে আকাশে উঠবে সেদিন মিনহাজের কাছে। সো নেক্সট পেজে যাও, 28 পেজটা। বিমানটি ছিনিয়ে ভারতে নিয়ে যাবেন। কোথায় নিয়ে যাবেন? ভারতে নিয়ে যাবেন। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন, অবশ্যই তোমরা খাতায় লিখবে। নোটিশ বোর্ডে টানানো ফ্লাইট শিডিউল দেখে তিনি জেনেছিলেন আগস্ট মাসের 20 তারিখে মিনহাজ আকাশে উঠবে। কে আকাশে উঠবে? মিনহাজ। এবং কত তারিখে? 20 তারিখে। তিনি গাড়ি নিয়ে রানওয়ের পূর্ব দিকে চলে যান। মতিউর দেখতে পান মিনহাজ T-33 বিমান চালিয়ে সামনের দিকে এসেছে। বিমান, এটা কত হবে? এটা লিখতে হবে যে T-33 বিমান চালিয়ে সামনের দিকে আসছে। এটা কিন্তু একটা কোয়েশ্চেন পড়ে, অবশ্যই তোমরা মেধা খাটিয়ে খাতায় লিখবে। তিনি বিমানের সামনের দিকে ওকে থামতে বলেন। মিনহাজ থামে এবং বিমানের উপর ঢাকনা খুলে কোনো সমস্যা হয়েছে কিনা তা জানতে চায়। সুযোগ পেয়ে মতিউর লাফ দিয়ে বিমানে উঠেন। আগেই রুমালে ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন তিনি। কি মাখিয়ে এনেছিলেন? ক্লোরোফর্ম। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের শিখতে হবে, অবশ্যই জানতে হবে। এই যে দেখো, ক্লোরোফর্ম মাখিয়ে এনেছিলেন।
আচ্ছা, নেক্সট লাইনে যাই। মিনহাজের নাকে রুমাল চেপে ধরতে সে অচেতন হয়ে যায়, কিন্তু তার আগে মিনহাজ কন্ট্রোল টাওয়ার খবর পাঠায় যে বিমানটি হাইজ্যাক হয়েছে। মতিউর রহমান খুব নিচু দিয়ে অনেকটা আসার পর মিনহাজের জ্ঞান ফিরে। সে বিমানটিকে ফেরানোর জন্য ধস্তাধস্তি শুরু করে। বিমানটি পাকিস্তানের ঠাট্টায় বিধ্বস্ত হয়, মানে একদম ধ্বংস হয়ে যায়। বিধ্বস্ত বিমানের বাইরে পড়েছিল মতিউরের প্রাণহীন দেহ। প্রাণহীন মানে কি? তার নিথুর দেহ, সে কি মারা গিয়েছে। আচ্ছা, পরে তাকে বিমান ঘাঁটিতে কবর দেওয়া হয়। কোথায় কবর দেওয়া হয়? বিমান ঘাঁটিতে। 2006 সালে তার দেহাবশেষ দেশে ফিরিয়ে আনা হয়, তার মৃতদেহটা ফিরিয়ে আনা হয়। আর কত সালে? 2006 সালে। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় ঢাকার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। কোথায় সমাহিত করা হয়? ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন করে, অবশ্যই তোমরা খাতায় লিখবে। আমি কিন্তু অবশ্যই দেখবো যখন তুমি স্কুলে আসবে, এখন পূর্ণাঙ্গ ক্লাস যখন শুরু হবে, অবশ্যই কিন্তু দেখাতে হবে এই পর্যন্ত যা আমরা ক্লাস নিচ্ছি। 1941 সালে ঢাকায় মতিউর জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন কি? পাকিস্তানের বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। উনি কি ছিলেন? বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট। ঠিক আছে, এটা কিন্তু জানতে হবে ওনার পদবিটা কি। আচ্ছা, মুক্তিযুদ্ধের আরেক অসীম সাহসী যোদ্ধা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। অসীম সাহসী যোদ্ধা আরেকজন কে? বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1953 সালের 2রা ফেব্রুয়ারি তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খড় খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন, কোন জায়গায়, এটা কিন্তু ডিটেলসের মধ্যে খাতায় লিখতে হবে। আচ্ছা, তারপর দুঃসাহসিক এক যুদ্ধে তিনি জীবন দিয়েছিলেন। 1971 সালে 28 অক্টোবর মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার ধল সীমান্ত ফাঁড়ি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নেন গুরুত্বপূর্ণ এই ফাঁড়িটি দখল করতে হবে। মানে তাদের একটা ছিল আর কি, লক্ষ্য ছিল যে ওটা তারা দখল করবে যেভাবেই হোক। দায়িত্ব দেওয়া হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপর। নেতৃত্ব দেবেন তরুণ সিপাহী হামিদুর রহমান। কে নেতৃত্ব দিবেন? তরুণ সিপাহী হামিদুর রহমান। এটি কিন্তু অবশ্যই খাতায় লিখবে যে নেতৃত্ব কে দিবে? তরুণ সিপাহী হামিদুর রহমান। তিনি প্লাটুন সৈন্য নিয়ে তিন প্লাটুন সৈন্য নিয়ে তিনি যাত্রা শুরু করলেন। কতগুলো প্লাটুন নিয়ে? 3 প্লাটুন সৈন্য নিয়ে তিনি কি যাত্রা শুরু করলেন। এটা কিন্তু একটা কোয়েশ্চেন পড়ে। আচ্ছা, তারপর রাতের আধারে অত্যন্ত সাবধানে তারা গ্রেনেড ছুড়ে শত্রুর বাংকার নিশ্চিহ্ন করে দেওয়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু তখনই শত্রুর পোতে রাখা একটা মাইন বিস্ফোরিত হয়। পাকিস্তানি সেনারা সতর্ক হয়ে যায়, দুই পক্ষ বেঁধে যায় তুমুল যুদ্ধে। আচ্ছা, নেক্সট পেজে যাও, সেটা হচ্ছে 29 পৃষ্ঠা। 29 পৃষ্ঠাটা দেখো। হামিদুরের সঙ্গে শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড, মানে ওনার কাছে যা ছিল, এটা কিন্তু একটা কোয়েশ্চেন পরে তোমরা লিখবে যে শুধু একটা রাইফেল আর 2টো গ্রেনেড। নির্ভুল নিশানায় তিনি প্রথম গ্রেনেডটা ছুড়েন। শত্রুর আক্রমণকে স্তব্ধ করে দেন তিনি, কিন্তু দ্বিতীয় গ্রেনেডটা ছোড়ার মুহূর্তে শত্রুর মেশিন গানের গুলি এসে লাগে তার গায়ে। এই যে দেখতে পাচ্ছ তারের উপরে চন্দ্রবিন্দু দেওয়া আছে, এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে। কেন দেওয়া আছে জানো? কারণ সম্মানীয় ব্যক্তি যেহেতু বোঝানো হয়েছে। আমরা কিন্তু খাতায় কিন্তু ভুল দেখি, সো এখন থেকে কেয়ারফুল হয়ে যাও যেন নেক্সট 5 বছর যেন ভুল না হয়। শহীদ হন এই অকুতভয় বীর সিপাহী হামিদুরকে প্রথমে ত্রিপুরার আমবাসা ইউনিয়নের হাতিমারছাড়া গ্রামে সমাহিত করা হয়। কোন জায়গায় সমাহিত করা হয়? হাতিমারছাড়া গ্রামে সমাহিত করা হয়। 2007 সালে 10 ডিসেম্বর তার দেহাবশেষ ফিরিয়ে আনা হয় বাংলাদেশে। কত সালে? কোথায় আনা হয়? 2007 সালে 10 ডিসেম্বর তার দেহাবশেষ, মানে তার মৃতদেহটা। দেহাবশেষ মানে কি? তার মৃতদেহটা। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে পুনরায় সমাহিত করা হয়। তাকে কি পুনরায় আবার সমাহিত করা হয়? কোন জায়গায়? মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। কিভাবে? রাষ্ট্রীয় মর্যাদায়। সম্মানীয় ব্যক্তিবর্গ যারা আছে ওনাদের সামনে কিছুটা নীরবতা পালন করে তারপরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
তিনজন বীর শ্রেষ্ঠদের কথা জানলাম আমরা, এক মহান বীর গাথার রচয়িতা তারা, তাদের মতো অনেকের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি কি স্বাধীন বাংলাদেশ। এই বীরদের মহান আত্মত্যাগ অবিস্মরণীয় হয়ে থাকবে। তা আমরা কাদের কথা জানলাম? তিনজন। তো এখান থেকে তোমরা কোয়েশ্চেন বাসায় অবশ্যই তৈরি করবে 20 পর্যন্ত, 1 থেকে 15টা বা 20 পর্যন্ত লেখার চেষ্টা করবে। কোয়েশ্চেন লিখে নিচে শোনো শিক্ষার্থীরা, আশা করি তোমরা রিডিংটা বুঝতে পেরেছো আমি কি নিয়ে আলোচনা করেছি। সেটা হচ্ছে বীর শ্রেষ্ঠদের বীরগাথা। বীর শ্রেষ্ঠদের বীরগাথা মানে ওনাদের মাধ্যমে কি আমরা এই প্রিয় বাংলাদেশকে ফিরে পেয়েছি। সো এখান থেকে তোমরা 1 থেকে 15টা বা 20টা মতো কোয়েশ্চেন তৈরি করবে এবং পাশাপাশি উত্তর লেখার চেষ্টা করবে এবং তোমাদের যার যার প্যারেন্টসকে দেখাবে। আর আমরা যখন ক্লাস আগের মতো করে শুরু করবো, পূর্ণাঙ্গভাবে শুরু হবে, তখন খাতাগুলো নিয়ে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আচ্ছা, আমরা তো প্রতিদিন ক্লাস নিচ্ছি, তোমাদের নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো ভালো লাগছে। তোমরা নিশ্চয়ই প্রতিদিন আমাদের ক্লাসগুলো দেখতেছো এবং বাসায় পড়তেছো। সামনে যাদের বই আছে তারা সপ্তম অধ্যায় বের করো 35 পৃষ্ঠা। আমি এর আগের ক্লাসে 34 পৃষ্ঠা পড়াইছিলাম এবং 35 পৃষ্ঠা তোমাদেরকে বলছিলাম পড়ার জন্য। তোমরা নিশ্চয়ই পড়েছো। এখন দেখো আমি আবার একটু পড়িয়ে দিচ্ছি। নিচে দেখো, বাম পাশের সাথে ডান পাশ মিলকরণ। ডাক্তার, ডাক্তারের সাথে কি হবে? এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, দোকান, বিদ্যালয়, গবেষণাগার, হাসপাতাল, অফিস। তাহলে ডাক্তারের সাথে কি হবে? ডাক্তারের সাথে হচ্ছে হাসপাতাল। ডাক্তার কি হাসপাতালে রোগীদের চিকিৎসা করেন। তাহলে ডাক্তার, ডাক্তারের সাথে কোনটা মিলবে? হাসপাতাল। বিক্রেতা, আমরা কোনো কিছু কিনতে হলে কোথা থেকে কিনি? বাজার থেকে, দোকান থেকে। তাহলে এখানে দেওয়া আছে দোকান, তাহলে বিক্রেতার সাথে কি মিলবে? দোকান। ব্যবস্থাপক, ব্যবস্থাপক হচ্ছে অফিস। ব্যবস্থাপক মানে অফিস। তারপরে দেখো শিক্ষক, শিক্ষক কি? দোকান, বিদ্যালয়, গবেষণাগার, হাসপাতাল, অফিস। তাহলে শিক্ষকের সাথে মিলবে বিদ্যালয়, শিক্ষক বিদ্যালয়। তারপরে নিচে দেখো বিজ্ঞানী, বিজ্ঞানী কি হতে পারে তোমরা সবাই দেখো একটু। দোকান, বিদ্যালয়, হাসপাতাল, অফিস, গবেষণাগার। তাহলে বিজ্ঞানীর কাজ কি? নতুন কিছু আবিষ্কার করা, নতুন তথ্য দেওয়া। তাহলে বিজ্ঞানীর সাথে হবে গবেষণাগার। 35 পৃষ্ঠার ছকটা নিশ্চয়ই এখন শিখে ফেলেছ, আবার বাসায় পড়বে। তারপরের পৃষ্ঠা দেখো 36 পৃষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিকের আইন মেনে চলতে হবে। সমাজে কি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, নিয়ম কানুন বজায় রাখতে কি করতে হবে? প্রত্যেকেরই আইনের, প্রত্যেক নাগরিকের আইন মেনে চলতে হবে। কেউ আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারকের সম্মুখীন হতে হবে। কেউ যদি আইন অমান্য করে, মনে করো চুরি ডাকাতি করা বা অপরাধমূলক কোনো কাজ করা, তাহলে অবশ্যই তাকে আইনের সম্মুখীন হতে হবে। আইন রক্ষার সাথে জড়িত বিভিন্ন পেশার সমন্বয়ে এখানে আলোচনা করা হবে। এখানে আমরা কি সম্পর্কে জানবো? আইনি পেশার সাথে জড়িত, এরকম আইনি পেশার সাথে জড়িত বিভিন্ন পেশা সম্পর্কে আমরা এখন আলোচনা করব। প্রথমে দেখো পুলিশ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কি পুলিশ বাহিনী কাজ করেন। আমরা যদি কোনো অন্যায় করি তাহলে প্রথমে কি পুলিশ এসে ধরে নিয়ে যায়। তাহলে কি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় কে কাজ করেন? দেশের আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনী কাজ করেন। অপরাধীকে ধরে বিচারকের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব। কাদের দায়িত্ব? পুলিশের দায়িত্ব। পুলিশের দায়িত্ব কি? অপরাধীকে ধরে বিচারকের সম্মুখীন করা। ট্রাফিক পুলিশ শহরের সুষ্ঠুভাবে যানবাহন চলাচল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তোমরা অনেক সময় দেখতে পারো না যে রাস্তায় অনেক ট্রাফিক পুলিশ আছে, তারা কি যানবাহন যেন ঠিকভাবে চলতে পারে, এদিকের যানবাহন ওদিক যেন যাওয়ার সময় নিয়মগুলো মেনে চলে, সেক্ষেত্রে তাদের ভূমিকা রাখে। নিরাপদ চলাচলে তারা মানুষকে সাহায্য করে। কে সাহায্য করে? ট্রাফিক পুলিশগুলো নিরাপদে চলাচল করতে মানুষকে সাহায্য করে। তারপরে দেখো আইনজীবী। বিচার কাজে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন? আইনজীবী। তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করেন। জনগণকে আইনি সহায়তা প্রদান করেন কে? আইনজীবী। আইনজীবী জনগণকে কি আইনি
সহায়তা প্রদান করেন। বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন। বিচারের সম্মুখীন অভিযুক্ত মানে বিচার যাদের অন্যায় করছে তাদেরকে বিচারক কি বিচার করবে, এরকম ব্যক্তিদের কি করা হয়, আদালতে মামলা পরিচালনা করেন। আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে সাহায্য করেন। আইনের ব্যাখ্যা দিয়ে কারা আদালতকে সাহায্য করেন? আইনজীবীরা কি আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেন। তারপরে দেখো বিচারক, যারা আইন অমান্য করেন, অপরাধমূলক কাজ করেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন, পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করেন। যারা আইন অমান্য করেন তাদেরকে কি শাস্তি দিতে হয় না? সেই শাস্তিটা কে দেয়? বিচারক। অপরাধমূলক কাজ করেন এবং সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন, পুলিশ তাদেরকে ধরে বিচারকের সম্মুখীন করেন এবং বিচারক পরে তাদের শাস্তি দেন। বিচারক বাদী এবং বিবাদী উভয় পক্ষের কথা শুনেন। যখন মনে করো একটা বিষয় নিয়ে ঝগড়াই হলো, সেটা কি একা ঝগড়া করা যায়? দুই পক্ষে নিয়ে ঝগড়া করতে হয়, একটা হচ্ছে বাদী এবং আরেকটা বিবাদী। তখন বিচারক দুই পক্ষের ঝগড়া শুনে যার অন্যায় আছে তাদেরকে শাস্তি দেন। তারা বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন। তাদের কি মানে তাদের বুদ্ধি দিয়ে তাদের যা কার অন্যায় আছে সেটা ভালো করে বুঝে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তারা শাস্তির ব্যবস্থা করেন। তোমরা 36 পৃষ্ঠা ভালো করে পড়বে আবার, এবং দেখো পিছনে আমাদের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আছে, আমরা এখন সপ্তম অধ্যায় পড়লাম। এই যে সপ্তম অধ্যায়ে দেখো পিছনে একদম 87 পৃষ্ঠায় অধ্যায় 7-এর যে ছোট প্রশ্ন বড় প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো তোমরা বাসায় পড়ে নেবে এবং সপ্তম অধ্যায় আরো ভালো করে পড়বে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।